ফের অশান্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল আশুলিয়া। বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। বন্ধ হয়ে গেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে শিল্প পুলিশ, আর্মড পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা সদস্যরা। মহাসড়ক জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। ভোগান্তির মুখে পড়েছেন অসংখ্য মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, বেতনের দাবিতে সকাল থেকেই বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা অবস্থান নেন নবীনগর কালিয়াকৈর মহাসড়কের চক্রবর্তী এলাকায়। গতকাল প্রতিশ্রুত সময়ের মধ্যে বেতন দিতে না পারায় আজ ঘোষণা দিয়ে বন্ধ রাখা হয় ইন্ডাস্ট্রিয়াল পার্কের ৩৩টি কারখানা। এসব কারখানায় কাজ করেন প্রায় ৪৮,০০০ শ্রমিক। নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা স্বপন সহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন শেখ মুস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ নামে এক ব্যক্তি। মামলার এজাহারে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকালে ছাত্র জনতাকে রুখতে মাশরাফি ও তার বাবার নেতৃত্বে আসামিরা গত ৪ অগস্ট দেশীয় অস্ত্রের পাশাপাশি শটগান, বন্দুক, পিস্তল ও বোমা নিয়ে নড়াইল চৌরাস্তায় অবস্থান নেয়। পরে আন্দোলনকারী ছাত্র জনতার উপর অতর্কিত হামলা চালায়। এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন। তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনও চিকিৎসাধীন রয়েছেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। কুষ্টিয়া পদ্মায় পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে তীরবর্তী কয়েকশো বিঘা ফসলি জমি। মারাত্মক হুমকির মুখে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের একমাত্র রাস্তা কুষ্টিয়া পাবনা মহাসড়ক। ভাঙন প্রতিরোধে ১৪৭২ কোটি টাকা ব্যয়ে স্থায়ীভাবে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট। ছবি তুলেছেন মোহাম্মদ আশিফুজ্জামান। কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া, মির্জানগর, সাহেবনগর সহ প্রায় ৯ কিলোমিটার এলাকা জুড়ে প্রতিবছর পদ্মার গ্রাসে বিলীন হচ্ছে আবাদি জমি। এবছরও এসব এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙনে এরই মধ্যে কয়েকশো বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মারাত্মক হুমকির মুখে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের একমাত্র রাস্তা কুষ্টিয়া পাবনা মহাসড়কটি। নতুন করে বসতভিটা হারানোর ভয়ে চরম আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। নদী যেভাবে ভাঙছে অল্প দিনের ভিতরে রোড রাস্তাঘাট সব ভেঙে যাবে। এই বাড়িঘর, কলেজ টলেজ যা আছে, গরিব গুণা মানুষ যা আছে সব তো দুর্ভিক্ষতে পড়বে। অতি তাড়াতাড়ি এই বাঁধ নির্মাণ করতে হবে। এই নদী যদি ভেঙে যায় আমরা সবাই নিঃস্ব হয়ে যাব। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভাঙন স্থায়ীভাবে বন্ধ করতে ১৪৭২ কোটি টাকা ব্যয়ে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খুব দ্রুতই কাজ শুরু করা হবে। ঠিকাদারকে আমরা মোবিলাইজেশন করার জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করছি। তো তারা মৌখিকভাবে জানাইছে, যেহেতু পানির মাত্রাটা বাড়ছে, তারা ম্যাটেরিয়ালস মজুদের কাজ চলমান আছে, তারা পানি কমলেই কাজ বাস্তবায়ন করবে। পদ্মার ভাঙন ঠেকাতে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার অন্যতম সহযোদ্ধা কদরুল হাসানকে ৬ দিন পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। লবণচড়া থানার ওসি পলাশ কুমার দাস জানান, ভোরে নগরীর লবণচড়া থানার দারোগা লেনের সুলতানিয়া আহমেদ জামে মসজিদের সামনে কদরুল হাসানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। তবে গত ৬ দিন তিনি কোথায়, কী অবস্থায় ছিলেন তা এখনও জানা যায়নি। সুস্থ হলে তার সঙ্গে কথা বললে এই বিষয়গুলো জানা যাবে আশা পুলিশের। গত ৫ সেপ্টেম্বরে নগরীর সোনাডাঙ্গা থানার সোনার বাংলা গলির বাসা থেকে বের হন তিনি। এরপর থেকেই তার খোঁজ মেলেনি। এ ঘটনায় তার স্ত্রী ৬ সেপ্টেম্বর খুলনা সদর ও সোনাডাঙ্গা থানায় জিডি করেছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত লালমনিরহাটের সুজন ও মেরাজের পরিবার এখন ঘোর অন্ধকারে। অভাবের তাড়নায় উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেননি দুজন। ঢাকা গিয়েছিলেন পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে। ভাগ্যের কি নির্মম পরিহাস, ফিরলেন লাশ হয়ে। লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবুর পাঠানো রিপোর্ট। সুজন ও মেরাজ দরিদ্র পরিবারে জন্ম নেয়ার পরও লেখাপড়ার প্রতি ছিল প্রবল আগ্রহ, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে
লেখাপড়ার খরচ জোগাড়ে চলে আসেন ঢাকায়। সুজন পোশাক কারখানায় আর মেরাজ ফ্লেক্সিলোডের দোকানে কাজ করে চেষ্টা করেছেন লেখাপড়া চালিয়ে যাওয়ার, কিন্তু স্বৈরাচার সরকারের পুলিশের গুলিতে সবকিছুই যেন শেষ। 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যান সুজন। তিনি হাতীবান্ধায় স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকায় একটি কলেজে ভর্তি হন। লেখাপড়ার খরচ জোগাড়ের পাশাপাশি গার্মেন্টসে কাজ করতেন। একই দিন যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হন মেরাজ হোসেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 8 আগস্ট মারা যান তিনি। তার গ্রামের বাড়ি বড় আদিতমারী উপজেলার মহেশচর এলাকায়। তিনি মহেশচর স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুটি পরিবার এখন অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। ছেলেকে হত্যা করলে আমি বিশেষ চাই এখন আমার আমার ছেলে এইভাবে বলে গেছে, মা আমরা পানি খাবার চাচ্ছি, পানিও খাবার দেয় নাই। মা তোমাকে আমি খুব বেশি কই দেবো, দুঃখ কোনো থুবো না। বাবা অঙ্করই কয়, মা আমাকে দোয়া করবেন, আবার কবেন নামাজ পড়বেন না, দোয়া করবেন বাবা। হত্যার কঠোর বিচারের পাশাপাশি পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়ার দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। জনপ্রশাসন মন্ত্রণালয়ে গতকালে বিশৃঙ্খলার বিষয়ে তদন্তের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রধান করে 1 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 7 দিনের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন দেবে এই কমিটি। গেল 2 দিন 59 জন জেলা প্রশাসককে নিয়োগ দেওয়া হয়। সেই নিয়োগের বিরোধিতা করে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে হট্টগোল করে বেশ কয়েকজন উপসচিব, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সে ঘটনায় তদন্তে 1 সদস্যের কমিটি গঠন করা হয়। ইতিমধ্যে নিয়োগ দেওয়া 59 জন জেলা প্রশাসকের মধ্যে 8 জনের নিয়োগ বাতিল করা হয়েছে। বাতিল করা 8 জন আগের কর্মস্থলে ফিরবেন। এছাড়া 4 জনের জেলা বদল করা হয়েছে। নিয়োগ বাতিল হওয়া 8 জেলায় 3 দিনের মধ্যে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে বলেও জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব। সুপারিশও দাখিল করতে হবে। এটা পাওয়ার পরে আমরা বিধি মোতাবেক যেটা হবে, আপাতত হলো রিপোর্টটা দরকার এবং সকলেই যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের এই বিষয়টা দেখার জন্য এই কমিটি করা হয়েছে। আমাদের যেই সমস্ত জায়গায় আরও যদি সমস্যা থাকে, ভ্যালিড ক্লাসিফাইড এবং আনবায়াসড, এটা চলমান প্রক্রিয়া। আমাদের আপনার ইতিহাসে দেখছেন না, 1 দিনের ডিসি, 1 দিনের কমিশনার, 1 দিনের সচিব, এটা প্রেসিডেন্ট আছেই। অতএব ইট ডাজ নট ম্যাটার। আপনারা জনস্বার্থে কাজ করতেছেন, আমরা জনস্বার্থে কাজ করতেছি। আজ সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। সরকারি বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেল তার ভাষণ সরাসরি সম্প্রচার করবে। গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার এটি হবে দ্বিতীয় ভাষণ। এর আগে 25 আগস্ট প্রথম তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। রাজধানী ঢাকার ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। হাসপাতালগুলোতে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছেন। গতকালও সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 534 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 102 জন। হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 16,000-এর বেশি মানুষ। আর সেপ্টেম্বর মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 19 জন। সব মিলিয়ে পরিস্থিতি দিনে দিনে উদ্বেগজনক হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গণতন্ত্রের জন্য হতাহতদের স্মরণে তাদের স্বজনদের সাথে নিয়ে 14 সেপ্টেম্বর বিকেলে স্মরণ সমাবেশ করবে বিএনপি। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হাসান। এছাড়া 15 সেপ্টেম্বর গণতন্ত্র সমাবেশ সহ সারা দেশে গণতন্ত্র র্যালিও করবে দলটি। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে এবং বিগত 17 বছরে যারা আন্দোলন সংগ্রামে নিহত হয়েছেন তাদের স্মরণে 14 সেপ্টেম্বর শহীদ মিনারে স্মরণ সমাবেশ করবে বিএনপি। সেখানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এই গণতন্ত্র আগামী দিনে যাতে তার একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, সেটিকে আগামী দিনে আমরা যাতে সার্থক করতে পারি, সুনিশ্চিত করতে পারি। কারণ লড়াই এখনো চলমান এবং লড়াই সেই দিনই ক্ষান্ত হবে যেই দিন এদেশের মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে এবং নিঃশঙ্ক চিত্তে তার প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবে।
সমতল ও পাহাড়ে একই রকম শিক্ষা ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সকালে বান্দরবান শহরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মত বিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, স্বৈরাচার সরকার শিক্ষা ব্যবস্থাকে অন্ধকারে ঠেলে দিয়ে গেছে। ছাত্রদের রক্তের বিনিময়ে 5ই আগস্ট এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে। ছাত্ররাই এই দেশ পরিচালনায় রোড ম্যাপ দেবে। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সহ অন্য সফরসঙ্গী ও বান্দরবানের সাধারণ ছাত্র জনতা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, ঢাকায় বসে মানুষ যেই শিক্ষাটি পাচ্ছে সেই শিক্ষার্থী সেই একই মানের শিক্ষা আমাদের বান্দরবনে পৌঁছে দিতে হবে, পাহাড়ে পৌঁছে দিতে হবে। সমতল এবং পাহাড়ে একই ধরনের আমাদের সার্ভিস ওরিয়েন্টেড শিক্ষা নিশ্চিত করতে হবে। ফায়ার সার্ভিসের মহাপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় ফায়ার ফাইটার হান্নানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তার পরিবার। রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে এসে এমন অভিযোগ করেন ফায়ার ফাইটার হান্নানের স্ত্রী। বলেন, গতরাত 11টায় হান্নান ফোন দিয়ে জানান তাকে ডিবি অফিসে নেওয়া হয়েছে। এর আগে ফায়ার সার্ভিস থেকে হান্নানকে বরখাস্ত করা হয়। হান্নানের আরেক সহকর্মী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মহাপরিচালকের শোষণের শিকার তারা। প্রতিবাদ করে বদলিসহ নানা ধরনের জুলুম করা হয় কর্মীদের ওপর। দুর্নীতিসহ নানা অনিয়মের জন্য মহাপরিচালকের পদত্যাগের দাবি জানানোয় হুমকি ধামকি সহ আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তার সহকর্মীকে নিয়ে আসার অভিযোগ জানান তিনি। সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড নিখোঁজ, আমি ওরে ফোনে পাইতেছি না। তারপরে এই 11টার দিকে আমার হাজব্যান্ড ফোন দিছে, হাজব্যান্ডের নাম্বার থেকে ফোন দিয়ে বলছে যে আমাকে ডিবি অফিসে নিয়ে আসছে, তুমি আমাকে কালকা 12টার দিকে এসে নিয়ে যাও। ঠিক আছে, এখন এখানে আসলাম, আসার পরে বলতেছে যে এই জায়গায় ডিবি অফিসে কাউরে আনে নাই, আর ডিবি নাকি 5 তারিখের পর থেকে কোনো কার্যক্রম ওরা করতেছে না। আমরা জানি না সে কোথায়, এই ফায়ারের ডিজি সে তাকে গুম করছে। এখন আমরা ফায়ারের ডিজির অপসারণ চাই। ওনার অত্যাচারে 16,000 ফায়ার ফাইটার অতিষ্ঠ, তারা মুখ খুলতে পারতেছে না। তারা মুখ খুললেই তাদেরকে বদলি করে দেয়, মুখ খুললেই মামলা দিয়ে দেয়। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজের জন্য বেন স্টোকসের নেতৃত্বে 17 সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ইংল্যান্ডের সাদা পোশাকের অধিনায়ক বেন স্টোকস। ভেন্যু জটিলতায় সিরিজটি পাকিস্তানের মাটিতে হওয়া নিয়ে সংশয় তৈরি হলেও মুলতান ও রাওয়ালপিন্ডিকে ভেন্যু হিসেবে নির্ধারণ করেছে বিসিবি। আগামী 7, 15 ও 24 অক্টোবর 3টে টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। Some 22 garment factories in the Ashulia area of Savar have been declared closed for an indefinite period in the face of workers' protest over the last few days to press different demands. The factory authorities or factories concerned declared this today. Besides, holiday was declared in at least 8 factories, Industrial Police 1 confirmed. Main gates of most of the ready-made garment factories were closed with a notice of closure hanging around. The notice hanging on the main gate of Ajmat Group in Katkar area reads unrest, including vandalization of factories, erupted in Gajipur, Savar, Ashulia and several other parts of the country, centering several demands pressed by the garment workers. The agitated workers from different factories tried to vandalize the factory. Meanwhile, workers of several factories appeared at the factory on time. However, they returned upon seeing the closure notice. The interim government has cancelled the appointment of 8 of the 59 deputy commissioners who were recently appointed across the country. The Ministry of Public Administration withdrew the 8 deputy commissioners day after they were appointed. Also, 4 deputy commissioners were transferred. The government made the decision amid a reshuffle in the field-level administration that has left many officers disgruntled. Those appointed as deputy commissioners in 8 districts have been withdrawn, Public Administration Senior Secretary Mokhlisur Rahman said in a briefing today. BNP has announced a 2-day program to pay homage in memory of those who were killed in the movements against authoritarian rule over the past 17 years and to mark International Democracy Day.
BNP Standing Committee member Dr. Ezadem Jahid Hussain made the announcement at a press conference at the party's Neapolitan Central Office. As part of the programs, he said a memorial rally will be held at the Central Shohid Minar on Saturday to pay tribute to those who lost their lives in the recent student-led mass uprising and the struggle against authoritarianism over the past 17 years. Besides, he said BNP will organize a rally to mark International Democracy Day the following day on Sunday. এই গণতন্ত্র আগামী দিনে যাতে তার একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে সেটিকে আগামী দিনে আমরা যাতে সার্থক করতে পারি, সুনিশ্চিত করতে পারি, কারণ লড়াই এখনো চলমান এবং লড়াই সেই দিনই ক্ষান্ত হবে যেই দিন এদেশের মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে এবং নিঃশঙ্ক চিত্তে তার প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবে। BNP leader Rizvi Ahmed urged the interim government to prioritize the national interest and move forward with elections without delay, emphasizing that this is essential for restoring peace and stability. Speaking to journalists after visiting the family of slain journalist Etem Torab in Sylhet, Rizvi called on the current interim government to take a more responsible approach to ensure national stability. The BNP leader also criticized the Indian government's approach to Bangladesh, stating that while Delhi harbors criminals from Bangladesh like Hasina, it allows the killing of innocent people like Jointo and Shorna along the border. কেউ সত্য লিখতে গিয়ে যেন ডিজিটাল নিরাপত্তা আইনের সেই কালাকানুনের শিকার হয়ে কারাগারে থাকতে না হয়। এখনো পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়নি কেন? এটা তো অত্যন্ত নিষ্ঠুর আইন তৈরি করা হয়েছিল কণ্ঠস্বরের উপর আপনার তরবারি রাখার জন্য। A case has been filed against 90 people, including former Awami League MP Mashrafi bin Murtaja, on charges of carrying out attacks on students and people during students and people uprising. The case was filed with Noral police station. Ghulam Murtaja Shopon, Mashrafi's father, is among the accused. According to the case statement, Mashrafi and his father, along with others equipped with sharp weapons and arms, held a rally at the Noral intersection during the mass uprising on 4th August. When the procession of students demanding the resignation of Hasina was near Rashil Shetu, the accused attacked the students. Former Bangladesh captain and director of the Bangladesh Cricket Board, Khalid Mahmood, has resigned. Mahmood was often criticized for holding multiple roles both within and outside the board, which many believe led to an unprecedented level of internal conflict. Mahmood is the latest director to step down following the resignations of Nazmul Hasan Papon, the former BCP president, along with Jalal Yunus, Tanvir Ahmed, Naimur Rahman and Shafiul Alam Chaudhuri Nadil. 59 জেলায় ডিসি নিয়োগকে কেন্দ্র করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সৃষ্ট বিশৃঙ্খলা তদন্তের এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। এছাড়া প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে 8 জন ডিসির নিয়োগ বাতিল ও 4 জনের জেলা বদল করা হয়েছে। তবে 59 ডিসি নিয়োগই বাতিলের দাবি জানিয়েছেন আন্দোলনরত উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। সোমবার 25 জেলা আর মঙ্গলবার 34 জেলায় প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তার পরপরই মঙ্গলবার বিকেলে নিজেদের বঞ্চিত ও যোগ্য দাবি করে অসন্তোষ জানান উপসচিব পদমর্যাদার অন্তত 50-60 জন কর্মকর্তা। বুধবার সকালেও নিজেদের মধ্যে বৈঠক করে ক্ষোভের কথা জানিয়েছেন জেলা প্রশাসক প্রত্যাশী উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তারা। আমাদের দাবি এই প্রজ্ঞাপন দুটি যে হয়েছে এটা বাতিল করে দিয়ে সততা, মেধা এবং দক্ষতা যোগ্যতার ভিত্তিতে নতুন করে পদায়ন করা। পরে দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সচিব সাংবাদিকদের জানান 2 দিনে 59 জেলায় জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হলেও 8 জেলা প্রশাসকের নিয়োগ আদেশ বাতিল ও 4 জেলায় রদবদল করা হয়েছে। বলেন বিশৃঙ্খলা তদন্তে গঠন করা হয়েছে কমিটি। কারণ জানার জন্য 1 পারসন কমিটি, আমরা বলি 1 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছে, হেডেড বাই সিনিয়র সেক্রেটারি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এবং এটা টিওআরে বলা হয়েছে 7 কর্মদিবসের মধ্যে এটার প্রতিবেদন রিপোর্ট
সুপারিশও দাখিল করতে হবে, এর মধ্যে থেকেই দিব ইনশাল্লাহ। ভেরি স্ট্রং 8 জন ডিসি শর্টেস্টলি ম্যাক্সিমাম 3 দিন। যদিও তার বক্তব্যের পরপরই আবার জনপ্রশাসন সচিবের কাছে যান আন্দোলনরত উপসচিবদের অনেকে। আমরা বলেছি অনতিবিলম্বে, যেহেতু এই প্রক্রিয়াটা একটি জটিল প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটা ডিসপিউটেড, এই সুতরাং যত দ্রুত সম্ভব মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলে এই দুটি যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেই দুটি প্রজ্ঞাপন বাতিল করতে হবে। আর মঙ্গলবারের বিশৃঙ্খলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান বলেন, সবাইকে ধীরে ধীরে যোগ্য স্থানে পদায়ন করা হবে। সকল ডেপুটি সেক্রেটারি ডিসি হয় কিনা? হয়, সম্ভব। কমপক্ষে 1000 ডেপুটি সেক্রেটারি থেকে 64 জন ডিসি হয়। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের বিদায়ে গণতান্ত্রিক লড়াইয়ের একাংশ অর্জিত হয়েছে, ভোটের অধিকার অর্জন এখনো বাকি। স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো চক্রান্ত করছে মন্তব্য করে তিনি বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে নানা অপকর্ম করছে তারা। টাঙ্গাইলের জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। মোহাম্মদ হোসেনকে সাথে নিয়ে ইমরুল হাসানের রিপোর্ট। সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির এই সমাবেশ। যোগ দেন আশপাশের অঞ্চল থেকে দলের লাখো কর্মী সমর্থক। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। গণ অভ্যুত্থানে অর্জিত বিজয়কে সুসংহত করতে জনগণের সরকার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। যে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করেছি আমরা, এই বিদায়ের মাধ্যমে আমরা গণতান্ত্রিক যে বিজয় তার একটি অংশ আমরা অর্জন করেছি। কিন্তু আমাদের যে মূল লক্ষ্য জনগণের ভোট, শেখ হাসিনার ভোট নয়, স্বৈরাচার এরশাদের ভোট নয়। যেই ভোট যুদ্ধের জন্য, যে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য বিএনপি জনগণকে সাথে নিয়ে বছরের পর বছর আন্দোলন সংগ্রাম করেছে, আমাদের সেই লক্ষ্য অর্জন করতে হবে। বিএনপির নাম ব্যবহার করে আওয়ামী লীগ চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে। তারা আপনাদের এই প্রিয় দল, বাংলাদেশের মানুষের প্রিয় দল, এই দলের নাম ব্যবহার করে অনেকে বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। পরিষ্কারভাবে আমি জানিয়ে দিতে চাই, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষ এবং শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রকৃত সৈনিক যারা, তারা এই ব্যাপারে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে এবং যে কোনোভাবেই এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব তারা দিবে। ক্ষমতায় গেলে খাল খনন কর্মসূচি পুনরায় চালু এবং উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি চালুর প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সে কারণেই আজকে 8000 কিলোমিটার দূরে থাকলেও আপনাদের থেকে আমার মন পড়ে আছে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে। আমি চেষ্টা করছি বাংলাদেশের কোন অঞ্চলে কোন সম্ভাবনা আছে, যেই সম্ভাবনাকে কাজে লাগালে, যেই সম্ভাবনার দ্বারকে উন্মোচন করতে পারলে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। জনগণই বিএনপির রাজনীতির মূল শক্তি বলেও মন্তব্য করেন তারেক রহমান। গোপালপুর বলেন, মধুপুর বলেন। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় ভ্যানগাড়িতে 6 জনের লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে 2টি অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। 2 মামলাতে 30 জন কমন সহ মোট 70 জন আসামির নাম রয়েছে। বুধবার রাজধানীর ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দায়ের করা হয় বলে জানান আবেদনকারীর আইনজীবী হাজিয়াতুল ইসলাম খান। এর আগে ঢাকার আশুলিয়ায় গত 5ই আগস্ট পুলিশ ভ্যানে ছাত্র জনতার লাশ পোড়ানোর অভিযোগ ওঠে। গুলি করে হত্যার পর ভ্যান গাড়িতে উঠিয়ে লাশ পুড়িয়ে ফেলে বলে অভিযোগ পাওয়া যায়। সেই লাশ নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আসামি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক প্রধানমন্ত্রী শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি সহ মোট 2 মামলায় 70 জন আসামি।
শিল্পাঞ্চল আশুলিয়ায় অসন্তোষ দেখা দেওয়ায় গার্মেন্টস কারখানার শ্রমিকদের বেতন আগামীকালের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সাথে শনিবারের মধ্যে সব গার্মেন্টস খুলে দেওয়া হবে বলেও তিনি জানান। শ্রমিক অসন্তোষ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা জানান। টানা কয়েকদিনের অসন্তোষের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ৪৫টি পোশাক কারখানা। একই সাথে আজ ছুটি ঘোষণা করা হয়েছে আরও ২৫টি কারখানায়। বেতনের দাবিতে সকাল থেকেই বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা অবস্থান নেন নবীনগর কালিয়াকৈর মহাসড়কের চক্রবর্তী এলাকায়। এর ফলে বন্ধ হয়ে যায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল। মহাসড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার আজ এই আদেশ দেন। রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা সুমন শিকদার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তৌফিক ইলাহির 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমান। FBCCI এর সভাপতি পদ থেকে মাহবুবুল আলমের পদত্যাগের পর নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, নিয়োগকৃত প্রশাসক 120 দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন। ক্রিকেট বোর্ড পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন খালেদ মাহমুদ সুজন। দুপুরে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। 2013 সালে নির্বাচনে গাজী আশরাফ হোসেনকে হারিয়ে বিসিবি পরিচালক হয়েছিলেন সুজন। টানা 11 বছর দায়িত্ব পালনের পর সরে দাঁড়ালেন তিনি। দীর্ঘদিন তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে ছিলেন। তার অধীনে 2020 সালে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ও গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জেতে বাংলাদেশ। বোর্ড পরিচালক থাকা অবস্থায় তিনি জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ ও ম্যানেজারের ভূমিকায় ছিলেন।